হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আসন্ন ত্রিপুরা হাইকোর্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা বলো তোমরা টিপিএসসি, জেআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড বিভিন্ন পরীক্ষা, সেগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি ফর দ্য কোর্ট রিলেটেড এক্সামস বা আসন্ন তোমাদের কোর্টের গ্রুপ ডির পরীক্ষার জন্য। এখানে হাইকোর্টস ইন ইন্ডিয়ার পার্ট 1 টপিকটা আমরা ইন ডিটেলসে দেখব, তারপর রিলেটেড এমসিকিউ কিন্তু আমরা পড়াবো। এখানে ক্লাস নাম্বার 1 আমরা একটা আলাদা সিরিজ শুরু করছি, স্পেসিফিক্যালি ফোকাসিং অন হাইকোর্ট এক্সামস। এখানে সাংবিধানিক যে বিষয়াবলী, কনস্টিটিউশনাল যে অ্যাসপেক্ট, সেগুলো আমরা দেখব। তাছাড়া ইম্পর্ট্যান্ট এমসিকিউ থাকবে। প্রথমে আমরা ডিটেলসে কিন্তু পড়ব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু তোমরা ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন ফলো করে রাখলে ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ওয়েতে ইংলিশ বাংলা দুটো ভার্সনে ডিটেলস প্লাস এমসিকিউ আকারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স বা আসন্ন কম্বাইন 5 পরীক্ষা বা আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা আসছে, সেটার ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট লিস্টটা সেটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো, প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই বা ইন্টারেস্ট হারানোর কিছু নেই। প্রথমে আমরা ডিটেলসে দেখব সব কিছু, তোমরা খাতায় লিখে রাখবে, তারপর রিলেটেড এমসিকিউ পড়বো। কারণ এখন প্রশ্ন টাফ হয়, প্রচুর অ্যাপ্লিকেন্টস হয়, কাট অফ বেশি যায়, তার জন্য যতটুকু আমরা ফ্রি ভিডিওর মাধ্যমে কাভার করা পসিবল করব, বাকিগুলো তোমরা আমাদের নোটসে কিন্তু পেয়ে যাবে। আর যারা নোটস নিয়েছো বা নেবে, অবশ্যই ফ্রি ক্লাসেসগুলো কিন্তু ফলো করতে হবে। খাতায় নোট ডাউন করে রাখবে, দেখবে অনেক সুবিধা তোমার হবে। ঠিক আছে, মনে রাখবে আমাদের ভারতীয় সংবিধান মানে সংবিধানকে বেসিক্যালি সুশৃঙ্খল বানাতে আর যাতে সহজবোধ্য হয়, সহজেই যাতে কোনো কিছু সেখান থেকে বের করা যায় বা কোনো কিছুর ব্যাপারে যাতে জানা যায়, ব্রাউজ করতে যাতে সুবিধা হয়, তার জন্য আমাদের সংবিধান বিভিন্ন আর্টিকেল বলো, পার্টস বলো বা শিডিউলে কিন্তু ভাগ করা হয়েছে। বিভিন্ন ধারা, বিভিন্ন অংশ এবং তফসিলে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, আর এই আর্টিকেল বা তোমরা বলতে পারো যেই মানে বিভিন্ন ধারাতে যে ভাগ করা হয়েছে সংবিধানকে, সেগুলো কি ধারাগুলো হলো কি, দিস আর অ্যাকচুয়াল কি ল প্লাস রুলস অফ দ্য কান্ট্রি, মানে ধারা হলো দেশের আসল আইন এবং কানুন। প্রত্যেকটা আর্টিকেলের সংবিধানে প্রত্যেকটা আর্টিকেল কিন্তু কোনো স্পেসিফিক রুল বা রাইট বা সরকারের ক্ষমতার ব্যাপারে আমাদেরকে কিন্তু বলে। ঠিক আছে, তেমনিভাবে আছে সংবিধানে পার্টস, তোমরা পড়ো না পার্টসগুলো, পরীক্ষায় জিজ্ঞেস করে পার্টসগুলো সংবিধানে, একটা হচ্ছে আর্টিকেল, একটা পার্টস, একটা শিডিউলস। এই পার্টসগুলো
পার্টস মানে হচ্ছে অংশ। পার্টসগুলো তোমরা বলতে পারো মানে কি বলবো, কোনো একটা বইয়ের, কোনো একটা বুকের চ্যাপ্টারের মতো, কোনো একটা বইয়ের চ্যাপ্টারের মতো। ঠিক আছে, মানে ধরো তোমরা সমস্ত যেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো আছে পার্ট 3-তে। ঠিক আছে, মানে মৌলিক অধিকারগুলোকে একসাথে কি করা হয়েছে, তৃতীয় অংশে সংবিধানের পার্ট 3-তে রাখা হয়েছে। বুঝতে পেরেছো? তেমনিভাবে আছে শিডিউল বা তফসিল। শিডিউল মানে বলতে পারো এগুলো বেসিক্যালি একটা লিস্টের মতো বা অ্যাপেন্ডিসেস বা কন্টেন্ট যেমন থাকে, কন্টেন্ট লিস্ট এই রকম বইয়ের মতো। ঠিক আছে, এই মানে কি বলবো, যে মূল ধারাগুলো আছে, আর্টিকেলসগুলো আছে, সেগুলোকে ক্লিয়ার রাখতে, পরিচ্ছন্ন রাখতে, মানে এই শিডিউলসগুলোতে কি থাকে, দীর্ঘ বিস্তারিত তথ্য কিন্তু থাকে, লং ইনফরমেশন কিন্তু থাকে, লং ডিটেল ডেটা কিন্তু থাকে। তার জন্যই সংবিধানকে আর্টিকেল, পার্টস ও শিডিউলসে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, আর এই হাইকোর্টের ব্যাপারগুলো বোঝার আগে, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য টিপিএসসি, জেআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড বলো, হাইকোর্টের আসন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হাইকোর্টের ব্যাপারগুলো পড়ার আগে আমাদের বুঝতে হবে কি, ইন্ডিয়ান জুডিশিয়ারির ব্যাপারে, ইন্ডিয়ান জুডিশিয়ারি মানে ভারতের বিচার ব্যবস্থা কোন তোমাদের মৌলিক আইন নীতির ওপর দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। লিগ্যাল প্রিন্সিপালসগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা কুইকলি বুঝিয়ে দিচ্ছি, লিখে রাখো। শুধু এমসিকিউ পড়লে কিন্তু পাস করতে পারবে না। তোমরা ক্লাসে অনেকেই কম ইন্টারেস্ট দেখাও আপডেটের তুলনায়, কিন্তু ক্লাস পড়তে হবে। ক্লাস ছাড়া চাকরি পাবে না। শুধু আপডেট দেখে না পড়ে পড়ে চাকরির ইন্টারভিউ পড়লে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, একটা হচ্ছে কি বেসিক ডক্ট্রিন স্ট্রাকচার, কি বলেছি, বেসিক ডক্ট্রিন স্ট্রাকচার 1973, মৌলিক কাঠামো তত্ত্ব, বেসিক ডক্ট্রিন স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে মানে এটা আমাদেরকে বলে যে পার্লামেন্ট, সংবিধান কি করতে পারে, যে কনস্টিটিউশনকে কিন্তু সংসদ, পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ কিন্তু কনস্টিটিউশন বা সংবিধানকে কিন্তু সংশোধন করতে পারে। পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এটাই বলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যেটা সুপ্রিম কোর্টে কেশবানন্দা ভারতীর যে কেস, সেটা রায় দিয়েছিল, সেটা লংগেস্ট বেঞ্চ ছিল সুপ্রিম কোর্টে, 17 জন জাজ মিলে একটা কেসের রায় দিয়েছিল। তার জন্য এটার ব্যাপারে প্রশ্ন কিন্তু আসে, কেশবানন্দা ভারতী কেস, এটার মধ্যেই সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে পার্লামেন্ট, লিখে রাখো, পার্লামেন্ট কিন্তু সংবিধানকে সংশোধন করতে পারবে, মানে সংবিধানকে সংশোধন করতে পারবে, কিন্তু মানে যেই মানে কি বলবো, সংবিধানের যে বেসিক আইডেন্টিটিটা, মানে যেটার মৌলিক পরিচয় বা ভিত্তি, যেটা বেস, যেটা সেটাকে কিন্তু ডেস্ট্রয় করতে পারবে না, সেটাকে ডেস্ট্রয় বা চেঞ্জ কিন্তু করতে পারবে না। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা লিখে রাখো, কেশবানন্দা ভারতী কেসের। ঠিক আছে, এটাই কিন্তু বলেছিল। মানে তোমরা এইরকম একটা মনে করতে পারো, যেমন তুমি একটা কোনো মানে একটা তোমার বাড়ি আছে, সেটাকে তুমি রিনোভেট করলে, মানে রং করলে, বা কোনো এক জায়গা ভেঙে গেল সেটাকে ঠিক করলে। ঠিক আছে, তখন ওনারা কি করবেন, এসে যারা কাজ করবেন ওরা পেইন্টটা ঠিক করতে পারেন, জানালা ঠিক করে দিতে পারেন, দরজা ঠিক করতে পারেন, বা ফার্নিচার কিছু মডিফাই করতে পারেন। কিন্তু যদি পুরো বাড়িটাকেই যদি ভেঙে নতুন করে বানানো হয়, সেটা কিন্তু আর আগের বাড়িটা রইল না, ওইটা হয়ে যাবে নতুন বাড়ি। ঠিক আছে, সিমিলারলি এটাই বলেছে কেশবানন্দা ভারতী কেসে 1973, 1973 সনে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছে, কি বলেছে, যে সংবিধানকে সংশোধন করতে পারবে, অ্যামেন্ডমেন্ট করতে পারবে, কিন্তু এটার বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না। আর এই ডক্ট্রিন, এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, মৌলিক কাঠামো তত্ত্ব, এই তত্ত্বটা কেন দরকার ছিল? কারণ এটা কোনো সরকারকে, যারা হিউজ মেজরিটি থাকে যাদের পার্লামেন্টে, তাদেরকে বাধা দেয় সংবিধানটাকে পুরোপুরি পরিবর্তন করতে। তার জন্য এই ডক্ট্রিনটা, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের যেটা এস্টাবলিশ হয়েছে ফ্রম সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন কেশবানন্দা ভারতী কেস, সেটা তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটার বেসিক্যালি কেসটার নাম ছিল কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। সুপ্রিম কোর্ট বলেছে
যে পার্লামেন্টের যেই পাওয়ার আছে আন্ডার আর্টিকেল 368 অনুচ্ছেদ 368 অনুযায়ী সংসদের যেই পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, সেগুলো অনেক বিস্তারিত ক্ষমতা, কিন্তু সেগুলোরও কিন্তু লিমিটেশন আছে, টোটাল 17 জন না 13 থেকে 14 জন জাজেস সুপ্রিম কোর্টে, এটা এখন পর্যন্ত লংগেস্ট, মানে কি বলবো, লার্জেস্ট কনস্টিটিউশনাল বেঞ্চ ইন ইন্ডিয়ান হিস্ট্রি, মানে এতজন মিলে কোনো কেসের এখন পর্যন্ত হিয়ারিং হয়নি, যেটা কেশবানন্দা ভারতী কেসের হিয়ারিংয়ে 13 থেকে 14 জন জাজ কিন্তু ছিল। ইট ইজ দ্য লার্জেস্ট কনস্টিটিউশনাল বেঞ্চ, সর্ববৃহৎ সাংবিধানিক বেঞ্চে কিন্তু শুনানি হয়েছিল এটার, এখানেই কিন্তু এই রায়টা দিয়েছিলেন, যার জন্য গভর্নমেন্টকে অ্যালাউ করে না, এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে গভর্নমেন্টকে অ্যালাউ করে না, ইভেন ইফ ওদের যদি মেজরিটি থাকে পার্লামেন্টে তাহলেও অ্যালাউ করে না, সংবিধানের মূল স্ট্রাকচারটাকে ওনারা পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে। আর এই জাজমেন্টটা সুপ্রিম কোর্টে 7:6 মেজরিটিতে কিন্তু পাস হয়েছিল, মানে 7 জন পক্ষে 6 জন বিপক্ষে, তার জন্যই কিন্তু এটা পাস হতে পেরেছিল, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই কেশবানন্দা ভারতী কেসের সাথে কি ছিল আর্টিকেল জড়িত? 368, পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, সংসদের ক্ষমতা সংবিধানকে সংশোধন করার, 368 আর্টিকেল 368 কিন্তু আমাদেরকে বলে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস, ফাদার অফ রুল অফ ল বলে এভি ডাইসিকে। রুল অফ ল মানে হচ্ছে আইনের শাসন, রুল অফ লর অর্থ হচ্ছে মানে আইনের ঊর্ধ্বে কেউ না, ল ইজ অ্যাবাভ অল, নো পার্সন ইজ অ্যাবাভ দ্য ল, আইনের ঊর্ধ্বে কেউ না, এই কনসেপ্টটা এনেছিলেন এভি ডাইসি, তার জন্য ওনাকে বলা হয় ফাদার অফ রুল অফ ল। ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। তারপর তোমাদের কি জানতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, হোয়েদার ইট ইজ প্রাইম মিনিস্টার বা চিফ জাস্টিস বা গভর্নর বা মিনিস্টার বা কোনো সাধারণ নাগরিক, সবাই কিন্তু আইনের কাছে ইকুয়াল, এটাই কিন্তু বলে রুল অফ ল, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই যিনি এভি ডাইসি, উনি কিন্তু 3টে প্রিন্সিপাল দিয়েছিলেন, কি দিয়েছিলেন? 3টে উনি প্রিন্সিপাল দিয়েছিলেন, 3টে প্রিন্সিপাল। একটা বলেছিলেন যে কোনো আইন ছাড়া কাউকে কিন্তু শাস্তি দেওয়া যাবে না, নো বডি ক্যান বি পানিশড উইদাউট ল, এটা উনি বলেছিলেন, লিখে রাখো। আরেকটা লিখেছিলেন এভরি ওয়ান ইজ ইকুয়াল বিফোর ল, আইনের দৃষ্টিতে সবাই কিন্তু সমান। আরেকটা উনি কি বলেছিলেন মানে যেই সাধারণ জনগণ আছে তাদের যে রাইটসগুলো, সিটিজেন্স রাইটস, সেগুলো প্রোটেক্ট করা কিন্তু কোর্টের দায়িত্ব। আদালত কি করবে? নাগরিকদের অধিকার কিন্তু রক্ষা করবে। এইবার তোমাদের আমরা জিজ্ঞেস করি ইকুয়ালিটি বিফোর ল, এটা কত নাম্বার আর্টিকেল? মনে রাখবে 14 নাম্বার আর্টিকেল, 14 নাম্বার অনুচ্ছেদ। আইনের নজরে সবাই সমান, এটা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ? 14 নাম্বার অনুচ্ছেদ, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস জেনে রাখো, দুটো জিনিস জানলাম, তারপর আমরা গ্র্যাজুয়ালি নেক্সটের দিকে মুভ করে যাব। একটা হচ্ছে কি, আরেকটা তোমাদের পিআইএল এর ফুল ফর্ম লিখে রাখো, পাবলিক ইন্টারেস্ট, সরি একটু ওয়েট করো, হ্যাঁ এইবার আমরা লিখছি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, PUBLICINTEREST পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে হচ্ছে জনস্বার্থ মামলা, লিখে রাখো জনস্বার্থ মামলা, PIL, ঠিক আছে। মানে বেসিক্যালি কি, নর্মালি আমরা কি দেখি যে কোনো একজন মানুষ যদি তার নিজের কোনো অধিকার না পায়, সে যদি না পায় তখন সে FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ফাইল করে বা কেস করে কোর্টে। এই ক্ষেত্রে PIL এর ক্ষেত্রে কি হয়, PILটা বেসিক্যালি আনা হয়েছিল কেন? যাতে দরিদ্র বা দুর্বল মানুষ যারা আছে তাদের কাছে যাতে বিচার পৌঁছে দেওয়া যায়, তারা যাতে ন্যায্য বিচার পায়, ঠিক আছে। এটা বেসিক্যালি কি হবে, অন্য কেউ যদি ন্যায্য বিচার না পায় বা তার অধিকার থেকে যদি বঞ্চিত হয়, সেটা দেখে তার হয়ে অন্য নাগরিক কিন্তু কি করতে পারবে? কোর্টের কাছে কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে, যারা নিজেরা যেতে পারে না, নিজেদের অধিকার বঞ্চিত হওয়া সত্ত্বেও তাদের জন্য যেতে পারবে। এটা কি বলে? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন,
ঠিক আছে। আর ফাদার অফ পিআইএল বলা হয় জাস্টিস পিএন ভাগবতীকে, অ্যালং উইথ জাস্টিস VR কৃষ্ণা আয়ার, যিনি এই দুজনে কিন্তু ভালো মানে মেইন রোল কিন্তু প্লে করেছিলেন পিআইএল কনসেপ্টটা আনার জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই পিআইএল এর ফেমাস কিছু কেসেস আছে যেগুলো আসে, একটা হচ্ছে MC মেহতা কেস, লিখে রাখো, পরীক্ষায় MCQ আসবে। MC মেহতা কেস, অল রিলেটেড টু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। বিশাখা কেস, VISHAK, বিশাখা কেস। আরেকটা হচ্ছে কি হুসেইন আরা খাতুন, খাতুন, হুসেইন আরা খাতুন কেস। এই সবগুলো রিলেটেড টু PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এগুলো তোমাদের ভালো করে কিন্তু বুঝে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই মানে কি বলবো, মানে এই ইন্ট্রোডাকশন থেকে তোমাদের আর কিছু জানার নেই। এইবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টে আমরা কি দেখব? প্রথম দেখব আমরা হাইকোর্ট থেকে। মনে রাখবে হাইকোর্টের জন্য আর্টিকেল কোনগুলো? 214 থেকে 231, 214 থেকে 231 অনুচ্ছেদ, কনস্টিটিউশনের যে আর্টিকেল, সংবিধানের যে অনুচ্ছেদ, এগুলো এই 214 থেকে 231-এর মধ্যে হাইকোর্ট বা বিভিন্ন যে প্রভিশনস, ক্ষমতা, সবগুলোর ব্যাপারে কিন্তু লেখা থাকে। মনে রাখবে হাইকোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি ইন দ্য স্টেট অ্যান্ড দ্য কনস্টিটিউশনাল কোর্ট। হাইকোর্ট হচ্ছে একটি রাজ্যের সর্বোচ্চ বিচারিক আদালত, লেখা আছে, এবং এটি একটি সাংবিধানিক আদালত। মানে কোর্ট মানে কনস্টিটিউশনে হাইকোর্টের ব্যাপারে কিন্তু লেখা আছে যে প্রত্যেকটা রাজ্যে একটা হাইকোর্ট কিন্তু থাকবে। আর হাইকোর্টের ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে কিন্তু কম। আর হাইকোর্ট কি করে? সমস্ত যে সাবঅর্ডিনেট কোর্ট, যেমন ডিস্ট্রিক্ট কোর্ট বলো, ফ্যামিলি কোর্ট বলো, যেটাই হাইকোর্টের জুরিসডিকশনের ভেতরে থাকবে, মানে তার যেই অধিক্ষেত্রের অধীন সকল যেই অধ্যস্তন যে আদালতগুলো থাকবে সেগুলোর উপরে কিন্তু তত্ত্বাবধান করে। মানে হাইকোর্টের বিচারও কিন্তু আলটিমেট, যদি কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টের বিচার যেগুলো দেবে সেগুলো যদি চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে, ইট ক্যান বি চ্যালেঞ্জ ইন দ্য হাইকোর্ট। হাইকোর্টে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। এখন হাইকোর্টের রায় নিয়ে যদি কেউ স্যাটিসফাই না থাকে, দে ক্যান ফাইল SLP ইন দ্য সুপ্রিম কোর্ট, SLP ইন দ্য সুপ্রিম কোর্ট, স্পেশাল লিভ পিটিশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনে রাখবে হাইকোর্টের ব্যাপারে সংবিধানের অংশ 6-এ কিন্তু মেনশন আছে, পার্ট 6-এ হাইকোর্টের ব্যাপারে কিন্তু বলা আছে। আর্টিকেল কি? 214 থেকে 231, এই যে লেখা আছে হাইকোর্ট, আর্টিকেল 214 থেকে 231, পার্ট 6। তেমনিভাবে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের আর্টিকেল কোনগুলো? আর্টিকেল 124 থেকে 147, অনুচ্ছেদ 124 থেকে 147, 124 টু 127। ঠিক আছে। আর সাবঅর্ডিনেট কোর্টস মানে অধ্যস্তন যে আদালতগুলো, যেমন ডিস্ট্রিক্ট কোর্ট, ফ্যামিলি কোর্ট, এগুলোর ব্যাপারে সংবিধানে লেখা আছে অনুচ্ছেদ 233 থেকে 237-এর মধ্যে, আর্টিকেল 233 টু 237-এর মধ্যে। ঠিক আছে, এইবার আমরা কিছু বলে দেই, তোমরা ভালো করে এগুলো লিখে রাখো। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই। এস্টাবলিশমেন্ট অফ হাইকোর্টস, কিছু তোমরা আর্টিকেল লিখে রাখো। যেমন আর্টিকেল 214 আমাদেরকে বলে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা হাইকোর্ট থাকবে। অরিজিনালি কি ছিল? প্রত্যেকটা রাজ্যের জন্য একটা একটা কোর্ট থাকতো, কিন্তু পার্লামেন্ট, সংসদ বলেছে, মানে সংসদের কাছে সেই ক্ষমতা আছে যে একটাই হাইকোর্টকে দুটো বা তার বেশি রাজ্যের জন্য নিয়োজিত করতে পারে। সংসদ কি করতে পারে? 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি অভিন্ন হাইকোর্ট কিন্তু স্থাপন করতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। Only Parliament can establish one high court for 2 or more states. For example, তোমরা যদি বলো, এখানে লেখা আছে ফর এক্সাম্পল পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। পাঞ্জাব আর হরিয়ানার যে হাইকোর্ট আছে সেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা আর চণ্ডীগড়, যেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি, সেটারও কিন্তু কি করে? সেই অঞ্চলকেও কিন্তু সেবা প্রদান করে। যেমন গুয়াহাটি হাইকোর্ট আসাম বা অন্যান্য উত্তর পূর্ব রাজ্যে ছিল, এর আগে ত্রিপুরাও ছিল গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে, কিন্তু 2013 সালে মেঘালয়, মণিপুর ও ত্রিপুরার জন্য পৃথক কিন্তু হাইকোর্ট অ্যাস্টাবলিশ করা হয়। 2013-এ ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অ্যাস্টাবলিশ করা হয়েছে। এর আগে ত্রিপুরা হাইকোর্টের বেঞ্চ ছিল গুয়াহাটি হাইকোর্টে, এটাই কিন্তু বলা হয়েছে। আর একটা হাইকোর্টকে
এক বা তার বেশি রাজ্যের জন্য দায়িত্ব দিতে গেলে সেটা কিন্তু পার্লামেন্ট কিন্তু পারে সেই দায়িত্ব দিতে। ঠিক আছে, পার্লামেন্ট কিন্তু পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা আর্টিকেল তোমরা মনে রাখো যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। আর্টিকেল 215, আর্টিকেল 215 এটা বলে যে হাইকোর্ট হবে একটি কোর্ট অফ রেকর্ড, মানে যা যা সেখানে হবে সব কিছু কিন্তু রেকর্ড করা হবে। কোর্ট অফ রেকর্ড কি বেসিক্যালি, মানে যে আদালতের যে রায় হবে, ডিসিশন হবে বা প্রসিডিংগুলো, কার্যবিবরণী যেগুলো হবে সেগুলো স্থায়ীভাবে রেকর্ড সংরক্ষণ করে রাখা হবে, কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে, সুপ্রিম কোর্টকেও কিন্তু কোর্ট অফ রেকর্ড বলা হয়। হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট বোথ আর কোর্ট অফ রেকর্ডস। হাইকোর্টের আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 215। এই যে নথিগুলো সংরক্ষণ করে রাখা হবে সেগুলোর কিন্তু প্রমাণ মূল্য কিন্তু থাকে। আর যে নিম্ন আদালত আছে, লোয়ার কোর্ট যেমন ডিস্ট্রিক্ট কোর্ট, ফ্যামিলি কোর্ট, এই যে রেকর্ডসগুলো সেগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু তুলতে পারবে না। আর এই যে কোর্ট অফ রেকর্ড, কোর্ট অফ রেকর্ড বলছি, সেগুলোর কিন্তু দুটো পাওয়ার আছে। নাম্বার 1 ক্ষমতা আছে কি, এগুলো হচ্ছে পার্মানেন্ট রেকর্ড। কি বলেছি, এগুলো হচ্ছে পার্মানেন্ট রেকর্ড, স্থায়ী নথি সংরক্ষণ। আর নাম্বার 2 হচ্ছে আদালত অবমাননার জন্য কিন্তু পানিশমেন্ট কিন্তু দেওয়া যায়। পানিশ ফর কন্টেম্পট, কোর্ট কন্টেম্পট, আদালত অবমাননার জন্য শাস্তি প্রদান। এই দুটোই হচ্ছে কি কোর্ট অফ রেকর্ডের দুটো ইম্পর্টেন্ট পাওয়ার। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর এই যে কন্টেম্পট, কন্টেম্পট মানে আদালত অবমাননার যে ব্যাপারটা, কন্টেম্পট সেটা দুই টাইপের হয়। একটা হচ্ছে সিভিল কন্টেম্পট, দেওয়ানি আদালত অবমাননা, আর একটা হচ্ছে ক্রিমিনাল কন্টেম্পট, ফৌজদারি আদালত অবমাননা। সিভিল কন্টেম্পট মানে হচ্ছে মানে আদালতের আদেশ অমান্য করা, আর ক্রিমিনাল কন্টেম্পট মানে হচ্ছে মানে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা, মানে স্ক্যান্ডালাইজ করা কোর্টকে, বা কোনো জুডিশিয়াল প্রসিডিং হচ্ছে সেটার মাঝখানে এসে ইন্টারফেয়ার করা, বা ন্যায্য বিচার বা প্রশাসনের কোনো কাজে এসে বাধা দেওয়া, তখন হয় ক্রিমিনাল কন্টেম্পট। ইটস এ ভেরি সিরিয়াস অফেন্স, ক্যান লিড টু অ্যারেস্ট। এগুলো কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পেরেছ? এইবার হচ্ছে আর্টিকেল 216, এগুলো মনে রাখবে স্পেসিফিক্যালি যাদের কোর্টের পরীক্ষা আছে। আর্টিকেল 216 সবগুলো স্লাইড হয়তো আজকে আমরা কমপ্লিট করতে পারবো না, কিন্তু যতটুকু পারি আমরা কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমরা দেখো, হোয়াট ইজ এ কোর্ট অফ রেকর্ড, ডিসিশনস অ্যান্ড প্রসিডিংস আর পার্মানেন্টলি রেকর্ডেড, দিস রেকর্ডস হোল্ডস ইমেন্স এভিডেন্সিয়ারি ভ্যালু অ্যান্ড ক্যান নট বি কোশ্চেন বাই সাবঅর্ডিনেট কোর্টস। কন্টেম্পট ক্লাসিফিকেশন এক্ষুনি আমরা বলেছি, একটা হচ্ছে দেওয়ানি অবমাননা আর একটা হচ্ছে ফৌজদারি অবমাননা। আচ্ছা, এইবার তোমরা জেনে রাখো আর্টিকেল 216, আর্টিকেল 216 অনুচ্ছেদ 216 বলে যে প্রত্যেকটা হাইকোর্টে একজন চিফ জাস্টিস থাকবে, প্রধান বিচারপতি সিজে চিফ জাস্টিস কিন্তু থাকবে, এবং অন্যান্য জাজেরাও কিন্তু থাকবে। আর এই জাজ বা চিফ জাস্টিসদের নিয়োগ কে করবেন? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে আমাদের কনস্টিটিউশন কিন্তু বলে না যে কতজন জাজেস থাকবে একটা হাইকোর্টে। কনস্টিটিউশন ডাজ নট ফিক্স দ্য নাম্বার অফ জাজেস। এই কতজন জাজ থাকবে কোন হাইকোর্টে সেটা ডিপেন্ড করে সেই হাইকোর্টে কতটা ওয়ার্কলোড আছে, মামলার সংখ্যা কতটা, জনসংখ্যা কতটুকু আছে, যেখানে হাইকোর্টটা আছে সেই জায়গাতে শূন্য পদ কতটা আছে, আর সরকারের অনুমোদনের ওপরে কিন্তু ডিপেন্ড করে যে কতজন জাজ থাকবে। ঠিক আছে, আর্টিকেল 216, 14, 15 কিন্তু আমরা পড়ে নিলাম। এইবার আমরা পড়ব আর্টিকেল 217। আর্টিকেল 217 এটা খুব ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা বলে যে হাইকোর্টের জাজকে প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করবে, কিন্তু প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি যখন হাইকোর্টের জাজকে অ্যাপয়েন্ট করে, এখানে লেখা আছে এভরি হাইকোর্ট কনসিস্ট অফ এ চিফ জাস্টিস অ্যান্ড সাচ আদার জাজেস অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস। তোমরা কিন্তু এগুলো লিখে রাখো, আমরা বলছি যেগুলো সেগুলোও লিখবে, স্লাইডেরগুলোও তোমরা কিন্তু লিখে রাখো। হাইকোর্টের গঠন এবং বিচারক নিয়োগ প্রক্রিয়া। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কিন্তু পরামর্শ গ্রহণ করে জাজেদের হাইকোর্টে অ্যাপয়েন্টমেন্ট করার আগে কার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের পরামর্শ নেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি, প্লাস সেই রাজ্যের যিনি রাজ্যপাল, গভর্নর, ওনার সাথেও কিন্তু উনি কনসাল্ট করেন।
প্লাস সেই রাজ্যের যিনি চিফ জাস্টিস প্রধান বিচারপতি থাকে ওনার সাথেও কিন্তু কনসাল্ট করে তারপরেই কিন্তু কোনো একটা হাইকোর্টের জাজেস কারা কারা হবে তাদের কিন্তু নিয়োজিত করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর চিফ জাস্টিস হাইকোর্টের চিফ জাস্টিস যখন অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে, তখনও কিন্তু প্রেসিডেন্টই কিন্তু করে, সে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রেসিডেন্টই কিন্তু দেয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কিন্তু কনসাল্ট করা হয় যখন হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে কিন্তু কনসাল্ট করা হয়, সেই রাজ্যের রাজ্যপালের সাথে কিন্তু গভর্নরের সাথে কিন্তু কনসাল্ট করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখো যদি ভালো মার্কস স্কোর করতে চাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখে রাখো ক্রাইটেরিয়া, বিচারক হওয়ার যোগ্যতা, শপথ এবং অবসরের বয়স সীমা, কোয়ালিফিকেশন, ওথস অ্যান্ড টেনিওর লিমিটস। হাইকোর্টের জাজ আর সুপ্রিম কোর্টের জাজ কি কি কোয়ালিফিকেশন থাকবে, রিটায়ারমেন্ট কবে, ঠিক আছে, আর মানে বেসিক ক্রাইটেরিয়াগুলো কি যেগুলো জিজ্ঞেস করতে পারে, যেমন নাগরিকত্ব, সিটিজেনশিপ। হাইকোর্টের জাজের ক্ষেত্রে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টের বিচারকের ক্ষেত্রেও মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। কোয়ালিফিকেশন বা যোগ্যতা, হাইকোর্টের জাজের ক্ষেত্রে জুডিশিয়াল অফিস 10 বছর বা অ্যাটলিস্ট হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে 10 বছর কিন্তু কাজ করা থাকতে হবে, অ্যাটলিস্ট 10 ইয়ার্স। আর সুপ্রিম কোর্টের জাজের ক্ষেত্রে হাইকোর্টের জাজ হতে হবে 5 ইয়ার্স বা অ্যাডভোকেট হতে হবে হাইকোর্টে 10 বছরের। বুঝতে পেরেছ? এগুলো মনে রাখতে হবে। হাইকোর্টের জাজ 10 বছর, আর সুপ্রিম কোর্টের জাজ হচ্ছে হাইকোর্টের জাজ থাকতে হবে 5 বছর বা হাইকোর্টের অ্যাডভোকেট থাকতে হবে 10 বছর। আশা করি বুঝতে পেরেছ, লিখে নাও। আর শপথ বাক্য পাঠ করায় হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই রাজ্যের রাজ্যপাল, গভর্নর, আর সুপ্রিম কোর্টের যে জাজকে করায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিটায়ারমেন্ট এজ হচ্ছে 62 ইয়ার্স, 62 বছর হাইকোর্টের জাজের ক্ষেত্রে, 65 ইয়ার্স হচ্ছে ফর সুপ্রিম কোর্ট জাজ। ঠিক আছে, এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এই যে হাইকোর্টের যারা জাজ হয় তাদের যে স্যালারি, বেতন, এগুলো কিন্তু ঠিক করে পার্লামেন্ট, সংসদ কিন্তু এগুলো ঠিক করে। আর এগুলোকে কিন্তু আলাদা আলাদা বেতন কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, আলাদা আলাদা বেতন দেওয়া যাবে না। আর মানে কি বলবো, হাইকোর্টের যে বিচারকদের যে বেতন বা ভাতা সেগুলো কিন্তু সংসদের যে আইন সেগুলোর দ্বারা কিন্তু নির্ধারণ করা হয়। যদি আর্থিক কোনো মানে জরুরি অবস্থা আছে, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি যদি আসে, তখনই কিন্তু এই স্যালারি বা যেই কি আছে মানে বেতন বা ভাতা সেগুলোকে কিন্তু ভ্যারি করা যায়, আদারওয়াইজ এগুলোকে কিন্তু চেঞ্জ করা যায় না, এক্সেপ্ট ডিউরিং কেস অফ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। আর হাইকোর্টের জাজেদের কিন্তু গভর্নর রিমুভ করতে পারে না, শুধুমাত্র প্রেসিডেন্ট কিন্তু রিমুভ করতে পারে হাইকোর্টের কাদের জাজ তাদের। ঠিক আছে, আর এদেরকে সরানো কিছু গ্রাউন্ডস লাগে, যেমন একটা হচ্ছে গিয়ে কোনো মিসবিহেভিয়ার করলে বা অক্ষমতা বা ইনক্যাপাসিটি যদি ফিল করেন, তখন মিসবিহেভিয়ার সেটা প্রমাণিত হতে হবে, আর তাছাড়া ইনক্যাপাসিটি। আর এই রিমুভালের যে প্রসেসটা, অপসারণের যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের মতোই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কুইকলি একটা স্ন্যাপশট তোমাদের দেখিয়ে দেই। দেখো, এটা এখন অলরেডি বলেছে, রিমুভাল প্রসেস অ্যান্ড স্যালারি গ্যারান্টিস, অপসারণ প্রক্রিয়া এবং আর্থিক নিরাপত্তা, সিকিউরিটি অফ ট্রেনিওর, রিমুভাল গ্রাউন্ডস, সেলস অ্যান্ড প্রোটেকশন, স্যালারিস অ্যান্ড প্রোটেকশন, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। আমরা নেক্সট দিকে এগিয়ে যাচ্ছি। আর্টিকেল 219 ওথের ব্যাপারে বলে, আর্টিকেল 222 অনুচ্ছেদ 219 বলে শপথ বাক্য প্রদানের ব্যাপারটা বলে হাইকোর্ট জাজেদের ক্ষেত্রে। আর্টিকেল 222 বলে ট্রান্সফার করা জাজেদের একটা হাইকোর্ট থেকে অন্য আরেকটা হাইকোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কনসাল্ট করে। ঠিক আছে, এইবার তোমরা বেশ কিছু জিনিস লিখে রাখো, আমরা কুইকলি স্ন্যাপশট তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর্টিকেল 223 বলে অ্যাক্টিং চিফ জাস্টিস, কার্যনির্বাহী প্রধান বিচারপতি। আর্টিকেল 224 বলে এডিশনাল জাজেস, অতিরিক্ত কার্যনির্বাহী বিচারক। এগুলো আমরা বলছি, হ্যাঁ, আগে আমরা একটা জিনিস দেখে নেই, কুইকলি লিখে রাখো। পার্ট 6 সংবিধানের বলে হাইকোর্ট। আর্টিকেল 214 থেকে 231 বলে হাইকোর্টের ব্যাপারে। 214 আমাদেরকে বলে প্রত্যেকটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে। 215 বলে হাইকোর্ট ইজ এ কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে, এটা অলরেডি কিন্তু বলেছি।
অনুচ্ছেদ 216 আমাদেরকে বলে হাইকোর্টের গঠনের ব্যাপারে, কনস্টিটিউশন অফ হাইকোর্ট, সব তোমরা লিখে রাখো, ঠিক আছে। আর্টিকেল অনুচ্ছেদ 217 আমাদেরকে বলে যে বিচারকদের যে নিয়োগ বা যোগ্যতা বা চাকরির কী কী শর্ত সেগুলো আমাদেরকে বলে অনুচ্ছেদ 217। আর হাইকোর্ট জাজের রিটায়ারমেন্টের বছর হচ্ছে 62 ইয়ার্স, 62 বছর বয়স হলে ওনাদের রিটায়ারমেন্টে যেতে হবে। হাইকোর্ট জাজেদের শপথ বাক্য পাঠ করান গভর্নর, রাজ্যপাল, সেই রাজ্যের গভর্নর, ঠিক আছে। এগুলো তোমরা আশা করি লিখতে পেরেছ। এইবার আমরা নেক্সট দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। কিছু কিছু আর্টিকেলস বলছি, সেগুলো লিখে রাখো। আর্টিকেল অনুচ্ছেদ 218, সুপ্রিম কোর্টের কিছু বিধান হাইকোর্টের বিচারকদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কিছু কিছু প্রভিশন, সার্টেন প্রভিশনস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপ্লিকেবল টু দ্য হাইকোর্টস অ্যাজ ওয়েল, এটাই কিন্তু বলে আর্টিকেল অনুচ্ছেদ 218, লিখে রাখো ভালো করে। তারপর অনুচ্ছেদ 219, আর্টিকেল 219, হাইকোর্টের যে জাজেদের শপথ বাক্য বা ওথ যে নেওয়া হয়, তাদেরকে যে ওথ টেকিং সিরিমনি করে শপথ বাক্য যে পড়ানো হয়, সেটার ব্যাপারে লেখা আছে 219 আর্টিকেলে। আর এই ওথটা শপথ বাক্য পড়ান গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে আছে আর্টিকেল 220, 220 অনুচ্ছেদে বলে এই যে জাজেরা যারা হাইকোর্টে চাকরি করবেন তারা কিন্তু রিটায়ারমেন্টের পরে কিন্তু আর প্র্যাকটিস করতে পারবেন না। রেস্ট্রিকশন অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট। সেই মানে যিনি একজন পার্মানেন্ট জাজ থাকবেন কোনো হাইকোর্টের, উনি সেম হাইকোর্টে রিটায়ারমেন্টের পর কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না, এটাই বলে আর্টিকেল 220 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। তেমনিভাবে আর্টিকেল 221, 221 বলে স্যালারি আর অ্যালাওয়েন্সের ব্যাপারে, বেতন ও ভাতার ব্যাপারে বলে এই হাইকোর্টের জাজেসদের, ঠিক আছে। আর এই স্যালারি এই হাইকোর্ট জাজেদের এগুলো কিন্তু ডিটারমাইন করা হয় সংসদ আইনের দ্বারা। ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট বাই ল, ঠিক আছে। আর মনে রাখতে হবে ওনাদের বেতন ভাতা অ্যাকসেপ্ট কোনো আর্থিক ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ছাড়া এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, সেম থাকবে। এটাই কিন্তু আমাদেরকে বলে কত নাম্বার আর্টিকেল, আর্টিকেল 221, 221। তারপর আসছে আর্টিকেল 222, আর্টিকেল 222 বলে ট্রান্সফার অফ জাজেস, এগুলো সব লিখে রাখো। ট্রান্সফার অফ জাজেসের ব্যাপারে, বিচারকদের বদলির ব্যাপারে বলে দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট একজন বিচারককে হাইকোর্টের এক হাইকোর্ট থেকে আরেক হাইকোর্টে কিন্তু ট্রান্সফার করতে পারেন, কিন্তু প্রেসিডেন্টের, রাষ্ট্রপতির, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কিন্তু ট্রান্সফার করানোর আগে ওনার কিন্তু কনসালটেশন কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা আর্টিকেল জেনে রাখো 223, সব বলে দিচ্ছি যাতে টিপিএসসি পরীক্ষাও তোমাদের কাজে লাগে। আর্টিকেল 223 দেখো এখানে লেখা আছে অ্যাক্টিং চিফ জাস্টিস মানে কার্যনির্বাহী প্রধান বিচারপতি। যদি চিফ জাস্টিসের চেয়ারটা যদি খালি যায়, ভ্যাকেন্ট যায়, প্রধান বিচারপতির পদ যদি শূন্য হয়ে যায়, বা যদি চিফ জাস্টিসের এমন কোনো পরিস্থিতি আসে যেই সময় উনি ওনার ডিউটি পালন করতে পারছেন না, তখন ভারতের রাষ্ট্রপতি একজন অ্যাক্টিং চিফ জাস্টিস উনি অ্যাপয়েন্ট করেন, কার্যনির্বাহী প্রধান বিচারপতি উনি কিন্তু নিয়োগ করেন, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে অ্যাজ পার আর্টিকেল 223 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপর হচ্ছে আর্টিকেল 224, এডিশনাল জাজেস, অতিরিক্ত কার্যনির্বাহী বিচারক। অতিরিক্ত বিচারক তখন নিয়োগ করা হয় যখন আচমকাই কেসের সংখ্যা সেই কোর্টে বেড়ে যায়, বা পেন্ডিং যে কেসগুলো আছে, পেন্ডিং কেস সেগুলো অনেক জমে যায়, তখন কিন্তু এডিশনাল জাজ কিন্তু অ্যাপয়েন্ট করা হতে পারে। আর এই এডিশনাল জাজের টেনিওর সেটা কিন্তু 2 বছরের বেশি হতে পারবে না, ইট ক্যান নট এক্সিড 2 ইয়ার্স, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর আরেকটা আছে আর্টিকেল 224A, 224A অনুচ্ছেদ রিটায়ার্ড জাজেদের ব্যাপারে বলে, অবসরপ্রাপ্ত বিচারকদের পুনর্নিয়োগের ব্যাপারে বলে। রাষ্ট্রপতির থেকে আগে কনসাল্ট করে, প্রেসিডেন্টের সাথে আগে কনসাল্ট করে বা ওনার পারমিশন নিয়ে কোনো একটা হাইকোর্টের চিফ জাস্টিস একজন রিটায়ার্ড জাজকে সেই হাইকোর্টের জাজ হিসাবে কাজ করতে বলতে পারেন ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য। কিন্তু সেই ক্ষেত্রে হাইকোর্টের চিফ জাস্টিসকে প্রেসিডেন্টের কিন্তু কনসেন্ট কিন্তু নিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এগুলো সব কিন্তু নোট ডাউন করে রাখো, দেখবে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট
আচ্ছা, রিট জুরিসডিকশন এগুলো আমরা পরে পড়বো, আর্টিকেলগুলো আগে লিখে নাও। আর্টিকেল 225 225 বলে যে এক্সিস্টিং যে হাইকোর্টগুলো আছে সেগুলোর এখতিয়ার কতটুকু পর্যন্ত হবে, জুরিসডিকশন কতটুকু পর্যন্ত হবে, জুরিসডিকশন অফ এক্সিস্টিং হাইকোর্টসের ব্যাপারে বলে আর্টিকেল 225 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তারপর আর্টিকেল 226 অনুচ্ছেদ 226, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বলে যে হাইকোর্ট রিট ইস্যু করতে পারবে, রিট জারি করার ক্ষমতা রাখে হাইকোর্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কিন্তু এগুলো। হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। রিট তখনই জারি করা হয় যখন হাইকোর্ট মনে করে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস পাওয়া থেকে কাউকে বঞ্চিত করা হচ্ছে, মানে মৌলিক অধিকার বলবৎ করার জন্য এই রিট কিন্তু ইস্যু করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর তাছাড়া সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আর্টিকেল নাম্বার হচ্ছে 32। ঠিক আছে, বিগ ডিফারেন্স হচ্ছে সুপ্রিম কোর্টের আর্টিকেল নাম্বার 32-এ বিগ ডিফারেন্স হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস বলবৎ করতে রিট জারি করে সুপ্রিম কোর্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 32, যেটাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু হাইকোর্ট রিট তখনই জারি করতে পারে যখন দুটো কেসে ফান্ডামেন্টাল রাইটস পাওয়া থেকে কেউ বঞ্চিত হলে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস করতে জারি করতে পারে। তাছাড়া অন্য কোনো লিগ্যাল রাইট, অন্য যে কোনো আইনগত অধিকার রক্ষার জন্য হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। এটা পারে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট শুধু পারে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করতে, মৌলিক অধিকার বলবৎ করতে রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট। আর্টিকেল 32-কে তার জন্যই কিন্তু বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। রিটের ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের পড়াবো। ঠিক আছে, আর্টিকেল 227 227 বলে যে অধ্যস্থন যে আদালত আছে সেগুলোর ওপরে যেই মানে তত্ত্বাবধান করতে পারবে কোনো হাইকোর্ট, মানে সুপারিনটেন্ডেন্স অফ অল সাবঅর্ডিনেট কোর্টস, মানে সমস্ত হাইকোর্টের কিন্তু ক্ষমতা আছে যে সাবঅর্ডিনেট কোর্টস বা ট্রাইব্যুনাল সেটার জুরিসডিকশনের আন্ডারে সেগুলোর ওপরে কিন্তু তার কি আছে, তার কিন্তু ক্ষমতা আছে। সেগুলোর ডিসিশনগুলো কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে, সেগুলোর ডিসিশন আটকেও দিতে পারে অনারেবল হাইকোর্ট। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা আর্টিকেল আছে, অনুচ্ছেদ আছে, লিখে রাখো, তারপর আমরা এমসিকিউর দিকে চলে যাচ্ছি, বাকিগুলো নেক্সট ক্লাসে পড়াবো। আর্টিকেল 228 আমাদেরকে বলে ট্রান্সফার অফ কনস্টিটিউশনাল কেসেস, সাংবিধানিক প্রশ্নযুক্ত মামলা স্থানান্তর। যদি কোনো সাবঅর্ডিনেট কোর্ট অধ্যস্থন যে আদালতগুলো আছে সেগুলোর কোনো সাংবিধানিক যে ব্যাখ্যা সেগুলোর উপরে প্রশ্ন ওঠে, তারপর সেগুলো হাইকোর্ট কিন্তু পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 228 সেই মামলাটাকে অন্য কোনো কোর্টে ট্রান্সফার করতে কিন্তু পারে, বা হাইকোর্ট নিজেও সেই মামলাটা কিন্তু নিয়ে নিতে পারে অ্যাকর্ডিং টু অনুচ্ছেদ 228। ঠিক আছে, তারপর আরও আছে অনেক কিছু, যেমন আর্টিকেল 229 আছে, এটাও জেনে রাখো। লাস্ট 229 229 অনুচ্ছেদের সংবিধানের অনুচ্ছেদে বলে যে হাইকোর্টের যে অফিসার্সরা বা সার্ভেন্টসরা থাকবে তাদের ব্যাপারে, যে হাইকোর্টে যা যা অ্যাপয়েন্টমেন্ট করা হবে সেগুলো চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্টের অথরিটি নিয়ে করা হবে। ঠিক আছে, আর অ্যাপ্লিকেবল যে রুলস আর ল থাকবে সেগুলো মেনে কিন্তু করতে হবে। তারপর আরেকটা আর্টিকেল আছে, সেগুলো জেনে রাখো। আর্টিকেল 230 অনুচ্ছেদ 230 বলে যে একাধিক রাজ্যের জন্য অভিন্ন কোর্ট থাকতে পারে, কমন হাইকোর্ট থাকতে পারে এক বা তার বেশি হাইকোর্ট বা এক বা তার বেশি রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। ফর এক্সাম্পল পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট। ঠিক আছে, এগুলো কিন্তু সব তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বাকিগুলো আমরা পরে তোমাদের পড়াবো। মনে রাখবে হাইয়েস্ট কোর্ট অফ ইন্ডিয়া হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট কোর্ট অফ স্টেট, রাজ্যের সবচেয়ে উচ্চ কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, রাজ্যের সবচেয়ে উচ্চ কোর্ট হচ্ছে হাইকোর্ট, রাজ্যের দেশের সবচেয়ে উচ্চ কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জন্য আর্টিকেল কি বলেছিলাম তোমাদের 124 থেকে 147, হাইকোর্টের জন্য আর্টিকেল কি বলেছিলাম 214 থেকে 231,
231, একটু কনফিউজিং, তার জন্য আমাদেরও কনফিউশন লাগে। আর্টিকেল তো অনেকগুলো, তার জন্য এগুলো মনে রাখা একটু কষ্ট, ঠিক আছে। হাইকোর্টের জন্য হচ্ছে 214 থেকে 231, সুপ্রিম কোর্টের জন্য হচ্ছে 124 থেকে 147, ঠিক আছে। এগুলো কিন্তু দুটোই কিন্তু কোর্ট অফ রেকর্ড, এগুলো তোমাদের মনে রাখতে হবে। সব তোমাদের বলে দিলাম, বাকিগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে, রিডসগুলো দেখব, অন্যান্য কি কি হাইকোর্ট আছে সেগুলো আমরা দেখব। এগুলো তোমরা মনে রাখো, গোল্ডেন এক্সাম পয়েন্ট, যেগুলো মেমোরাইজ করে রাখতে পারো। এখন বর্তমানে টোটাল 25টা হাইকোর্ট আছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে। আর্টিকেল 214 বললাম, 215 বললাম, 217 বললাম। হাইকোর্টের জাজেদের যে ওথ গভর্নর কিন্তু দেয়, 222 ও 226 বললাম। ট্রান্সফার রিটস, রিটায়ারমেন্ট বললাম, আর্টিকেল 227, সব কিছু বলে দিলাম, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে পারো। এবার আমরা বেশ কিছু রিলেটেড এমসিকিউ দেখব, তারপর আমরা ডাইরেক্টলি কিন্তু চলে যাব এই ভিডিওর শেষের দিকে। বেশি লম্বা করবো না, তোমরা অলরেডি কিন্তু অনেকেই কিন্তু ইন্টারেস্ট পাও না বেশি লম্বা করলে, কিন্তু কি করব, সিলেবাস বড়, আমাদের পড়াতেই হবে। আর আমরা শুধু এমসিকিউ পড়ে পড়ে শেষ করে দিলাম, এইভাবে আমরা করি না। আমরা প্রথম ডিটেলসে পড়ি, তারপর এমসিকিউ। চলো এবার আমরা কুইকলি কিছু এমসিকিউ, 20টা এমসিকিউ দেখে নেই, যেগুলো প্রায় কিন্তু পরীক্ষায় রিপিট হয়। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য হাইকোর্ট, সংবিধানের কোন ভাগে পার্টে হাইকোর্ট সম্পর্কে বিধান রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, পার্ট 6 বা ভাগ 6, পার্ট 6 বা ভাগ 6, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হাইকোর্টস আর প্রোভাইডেড আন্ডার হুইচ আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিধান রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 214 থেকে 231, অনুচ্ছেদ 214 থেকে 231। নেক্সট, which one of the following article empowers parliament to establish a common high court for 2 or more states? নিম্নের কোন অনুচ্ছেদ সংসদকে 2 বা ততোধিক রাজ্যের জন্য অভিন্ন হাইকোর্ট প্রতিষ্ঠার ক্ষমতা দেয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 231, অনুচ্ছেদ 231, অপশন নাম্বার সি, আর্টিকেল 231 is the correct answer. Next, with reference to the appointment of the high court judges, which of the following authorities is not constitutionally consulted? হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে নিম্নের কোন কর্তৃপক্ষের সঙ্গে সাংবিধানিকভাবে পরামর্শ করা যায় না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, চিফ মিনিস্টার অফ স্টেট, মুখ্যমন্ত্রীর সাথে, বাকিদের সাথে কিন্তু পরামর্শ করেই তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। নেক্সট, আন্ডার আর্টিকেল 226 দ্য হাইকোর্ট ক্যান ইস্যু রিটস ফর, অনুচ্ছেদ 226 অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে কিসের ওপরে? ফর বোথ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড লিগ্যাল রাইটস, মৌলিক ও অন্যান্য আইনগত উভয় অধিকারের জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু পারে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসের জন্য। এটাই কিন্তু বিগ ডিফারেন্স। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডিস্টিংশন বিটুইন আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 226? এখন যেটা বললাম অনুচ্ছেদ 32 ও 226 মধ্যে সঠিক পার্থক্য কোনটি? কারেক্ট আনসার ইজ আর্টিকেল 226 হ্যাজ ওয়াইডার জুরিসডিকশন দেন আর্টিকেল 32, অনুচ্ছেদ 226 এখতিয়ার 32 তুলনায় বিস্তৃত। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which writ is issued to inquire into the legality of a person's claim to a public office? কোনো ব্যক্তি বৈধভাবে সরকারি পদে অধিষ্ঠিত কিনা তা যাচাই করতে কোন রিট জারি করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, কুও ওয়ারান্টো, অধিকার পৃচ্ছা বা কুও ওয়ারান্টো মনে রাখতে পারো। রিটগুলো আমরা আগামী ক্লাসে দেখব। অপশন নাম্বার সি, কুও ওয়ারান্টো ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল গিভস দ্য হাইকোর্ট দ্য পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স ওভার সাবঅর্ডিনেট কোর্টস? অধ্যস্থন আদালতের উপর হাইকোর্টের তত্ত্বাবধানের ক্ষমতা কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? কারেক্ট আনসার ইজ আর্টিকেল 227, অনুচ্ছেদ 227, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল ডিলস উইথ দ্য ট্রান্সফার অফ এ জাজ ফ্রম ওয়ান হাইকোর্ট টু অ্যানাদার? এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বিচারপতির বদলি কোন অনুচ্ছেদে রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 222, অনুচ্ছেদ 222, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য প্রেসিডেন্ট ট্রান্সফারস এ হাইকোর্ট জাজ আফটার কনসালটেশন উইথ, রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতির বদলির আগে কার সঙ্গে পরামর্শ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতির সাথে। অপশন নাম্বার বি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম। নেক্সট, এডিশনাল জাজেস অফ এ হাইকোর্ট আর অ্যাপয়েন্টেড মেইনলি বিকজ অফ, হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি মূলত কোন কারণে নিয়োগ করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইনক্রিজ ইন পেন্ডিং কেসেস অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কলোড, বিচারাধীন মামলার জট ও অস্থায়ী কাজের চাপ কমাতে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ম্যাক্সিমাম টেনিউর অফ এন এডিশনাল জাজ অফ এ হাইকোর্ট ইজ, হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির সর্বাধিক মেয়াদ কত? ভেরি ইজি, অপশন নাম্বার সি, 2 ইয়ার্স বা 2 বছর। একটু আগে কিন্তু পড়িয়েছি তোমাদের, অপশন নাম্বার সি, 2 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which article provides for the appointment of retired judges of a high court? অবসরপ্রাপ্ত বিচারপতিদের পুনর্নিয়োগের বিধান কোন সংবিধানের অনুচ্ছেদে রয়েছে? কারেক্ট আনসার ইজ আর্টিকেল 224A, অনুচ্ছেদ 224A, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which one of the following article preserves the jurisdiction of existing high courts? বিদ্যমান হাইকোর্টগুলোর এখতিয়ার কোন অনুচ্ছেদে সংরক্ষিত রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 225, অনুচ্ছেদ 225, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট,
আন্ডার আর্টিকেল 227 দ্য হাইকোর্ট ক্যান ডু অল অফ দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট, অনুচ্ছেদ 227 অনুযায়ী হাইকোর্ট নিম্নে সব কাজ করতে পারে, তবে কোনটি নয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, সংবিধান কিন্তু সংশোধন করতে পারে না। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, পার্লামেন্ট মে এক্সটেন্ড দ্য জুরিসডিকশন অফ এ হাইকোর্ট টু এ ইউনিয়ন টেরিটরি আন্ডার, সংসদ কোন অনুচ্ছেদের অধীনে একটি হাইকোর্টের এখতিয়ার কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সম্প্রসারিত করতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 230 বা অনুচ্ছেদ 230। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, a person can become a high court judge if he has practiced as an advocate in one or more high courts for at least কত বছরের জন্য একজন ব্যক্তি বা এক বা একাধিক হাইকোর্টে অন্তত কত বছর আইনজীবী হিসেবে কাজ করলে হাইকোর্টের বিচারপতি হতে পারেন? কারেক্ট আনসার ইজ 10 বছর। অপশন নাম্বার সি, 10 ইয়ার্স বা 10 বছর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ রিট কমান্ডস এ পাবলিক অথরিটি টু পারফর্ম ইটস লিগ্যাল ডিউটি, কোন রিট একটি সরকারি কর্তৃপক্ষকে তার আইনগত কর্তব্য পালন করতে নির্দেশ দেয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ম্যান্ডেমাস, পরমাদেশ রিট। অপশন নাম্বার সি, ম্যান্ডেমাস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, জুডিশিয়াল রিভিউ বাই দ্য হাইকোর্ট মিন্স, হাইকোর্টের জুডিশিয়াল রিভিউ বলতে কি বোঝায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এক্সামাইনিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ লজ অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাকশনস, আইন ও নির্বাহী পদক্ষেপের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পাওয়ার্স ইজ অ্যাভেলেবল টু এ হাইকোর্ট বাট নট এক্সক্লুসিভলি টু দ্য সুপ্রিম কোর্ট, নিম্নের কোন ক্ষমতাটি হাইকোর্টের রয়েছে কিন্তু একচেটিয়াভাবে সুপ্রিম কোর্টের নয়? কারেক্ট আনসার ইজ রিটস ফর এনফোর্সমেন্ট অফ এনি আদার লিগ্যাল রাইট, একটু আগে বললাম আর্টিকেল 32, অন্যান্য আইনগত অধিকার রক্ষার জন্য রিট জারি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এই ছিল আজকের ক্লাসটা, এটা আমরা পার্ট 2টা কন্টিনিউ করবো। বিভিন্ন রাজ্যে কী কী হাইকোর্ট আছে, কবে এস্টাবলিশ হয়েছে, ত্রিপুরা হাইকোর্টের ব্যাপারেও নেক্সট ক্লাসে আমরা দেখবো। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, আপকামিং পরীক্ষাগুলোর জন্য, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ভিডিও লিঙ্কটা তোমরা কিন্তু শেয়ার করবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষাও ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই তোমরা জয়েন করে রাখবে। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।